স্বাগত জানাচ্ছি আনুনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে মুদ্রা পাচার। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক শিবলি রুবায়তুল। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে যে জিনিসটি জানতে চাইবো সেটা হচ্ছে মুদ্রা পাচারের যে বিষয়টুকু চলে আসে, এটি আসলে কেন হচ্ছে এবং এর কারণ ও ফলাফল যদি আমরা সামগ্রিক দৃষ্টিতে দেখি, আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? আসলে মুদ্রা পাচার জেনারেলি বাংলাদেশ থেকে যে 4টা রিজনে হয়, তার প্রথম সবচেয়ে বড় সাইজের যে ফান্ডটা শিফট করে সেটা হচ্ছে ওভার ইনভয়েসিং। আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো, যেমন ক্যাপিটাল মেশিনারিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, এগুলো ইম্পোর্ট করার সময় আপনি ইচ্ছা করলে ওভার ইনভয়েস করে কিছু টাকা পাঠাতে পারেন বিদেশে কোনো কারণে রাখার জন্য বা যে কোনো প্রয়োজনে। এবং যেহেতু এই প্রোডাক্টের উপর ট্যাক্স নাই, তাই আপনি ওভার ইনভয়েস করলেও এটার উপর কোনো ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন পরবর্তীতে আসে না। এই টাকাগুলাই যেগুলো বিদেশে থাকে বা অনেক রেমিটেন্সের টাকা যেগুলো হুন্ডির মাধ্যমে দেশে দিয়ে দিচ্ছে কিন্তু টাকাগুলো বিদেশে রয়ে যাচ্ছে, এগুলো ব্যবহৃত হয় আন্ডার ইনভয়েসিংয়ে। যারা ইম্পোর্ট করে তারা ইম্পোর্টের ট্যাক্স কম দেওয়ার জন্য তারা এলসি করার সময় ট্যারিফ ভ্যালু বা তার আশেপাশের ভ্যালুতে এলসি খুলে আর বাকি টাকাটা পাঠিয়ে দেয় হুন্ডির মাধ্যমে। তো সেটা আরেকটা রিজন। আমাদের দেশে এখন এই যে বা ড্রাগস, বিভিন্ন রকমের ড্রাগস আসছে, যুব সমাজের জন্য সাংঘাতিক ক্ষতির কারণ। এগুলার পেমেন্ট হয় এই বিদেশে থাকা মুদ্রা দিয়ে। এছাড়া এই যে 10 ট্রাক অস্ত্র বা বিভিন্ন রকমের ইলিগাল আর্মস ওয়েপন্স এগুলা ইম্পোর্ট হয়, সেগুলার পেমেন্ট ওইভাবে হচ্ছে। আর তাছাড়া যখন কেউ বিদেশে কোনো তার কোনো সেভিংস রাখতে চায়, সেটা বৈধ হোক বা অবৈধ হোক, তখন এই টাকাটা পাচার হচ্ছে। তো মেইনলি বাংলাদেশ থেকে আমরা এই 4-5টা এরিয়া পেয়েছি, যে 4-5টা এরিয়াতে বিদেশে টাকা পাচারও হচ্ছে এবং বিদেশ থেকে এই টাকাটা ব্যবহৃত হচ্ছে, যেটা বাংলাদেশের ইকোনমির জন্য ক্ষতির দিকটা যদি চিন্তা করি বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে বিষয়টা, আমরা সামাজিক ক্ষতি যেটা বললাম, যুব সমাজের এই ড্রাগসের ক্ষতি, অস্ত্র, গ্রেনেড, এইসব বিভিন্ন জিনিস যেগুলা ইম্পোর্ট হয়ে আসছে, এগুলো তো আর বিনা পয়সায় আসে না, এগুলোর পেমেন্ট হয় অফশোর অ্যাকাউন্ট থেকে। তো সেগুলো আমাদের জন্য ক্ষতি। আর গভর্নমেন্টের যেটা ডাইরেক্ট ক্ষতি সেটা হচ্ছে আন্ডার ইনভয়েসিং। আন্ডার ইনভয়েসড প্রোডাক্ট যখন দেশে ঢুকে তখন গভর্নমেন্ট ট্যাক্স কম পায় এবং ট্যাক্স কম পাওয়ার কারণে রাজস্বতে কিছুটা ক্ষতি, কিছু না ভালোই ক্ষতি হয় আমাদের। কারণ আমরা কিন্তু এখনও ইম্পোর্ট বেসড ইকোনমি, আমাদের ইম্পোর্ট কিন্তু এক্সপোর্ট থেকে এখনও বেশি। সুতরাং ইম্পোর্ট যত আপনার আন্ডার ইনভয়েসড হবে তত কিন্তু দেশের রাজস্ব আহরণ কম হবে। এইটা আরেকটা ক্ষতি। এছাড়াও আপনার দেশের যে বৈদেশিক মুদ্রা, আমি রিসেন্টলি 2টা দেশ নিয়ে গবেষণায় আমাদের শিক্ষকদের সাথে কাজ করছি, দেখলাম এই 2টা দেশে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদের সাথে আলাপ করে দেখেছি সামনাসামনি, যেমন ইটালি, যেমন মিডল ইস্টের 2-1টা দেশ, তারা যেই পরিমাণ টাকা দেশে মাসে পরিবারের কাছে বা যাদের কাছে পাঠায় বলে আমাদেরকে বলল, ওই স্যাম্পল সাইজ ধরে হিসাব করলে আমরা যেই পরিমাণ $US বাংলাদেশ ইকোনমিতে আসার কথা, যেমন ইটালিতে বৈধ অবৈধ প্রায় 2 লক্ষ বাংলাদেশি আছে বা আরও বেশি। তাদের আমি অ্যাটলিস্ট 10-12 জনের সাথে বিভিন্ন শহরে আলাপ করে দেখেছি, তারা এভারেজ 1 লাখ টাকা করে দেশে পাঠায়। তো সেই হিসাবে আমার দেখলাম যোগ বিয়োগ করে যে দ্যাট গোজ অ্যাবোভ $1.5 বিলিয়ন যেটা বাংলাদেশে আসার কথা, কিন্তু গত বছরে আমরা দেখলাম $500 মিলিয়ন মতো আসছে। তাহলে বাকি $1 বিলিয়ন কোথায় গেল? তার মানে এগুলা হুন্ডি হচ্ছে বা এগুলো শ্যাডো ইকোনমিতে রয়ে গেছে। এই টাকাটা যখন বিদেশে রয়ে যায় তখনই এই টাকাগুলার ব্যবহার হয় আন্ডার ইনভয়েসিং, বিদেশে টাকা সরানো বা অবৈধ জিনিস আমদানি বা পেমেন্ট করার ক্ষেত্রে। তো এইগুলো আমাদের জন্য তো সাংঘাতিক ক্ষতিকর। সেক্ষেত্রে বারবার দেখা যায় বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কিংবা রাজনীতিবিদদের নাম চলে আসে একটি ব্যাংকে, সেটা হচ্ছে সুইস ব্যাংক। ঘুরে ফিরে ব্যাংকটার দিকে নজরটা কিন্তু দেখতে পাচ্ছি বেশি, কিন্তু অন্যান্য দেশেও কিন্তু এই ধরনের কাহিনী ঘটছে। আসলে সুইস ব্যাংক অফশোর ব্যাংক হিসেবে খুবই পরিচিত অনেক আগে থেকে। সুইজারল্যান্ড অ্যাজ এ কান্ট্রি তারা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হয় নাই জাস্ট বিকজ যে তাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের যে ইনফরমেশন, এটা তখন ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রাসেলসে, ব্রাসেলসকে ওদের এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তাই
সুইস ব্যাংকে টাকা রাখলে একটা সময় ছিল যখন আপনার নাম ঠিকানা কিছুই দিতে হতো না, ছবি সিগনেচার কিচ্ছু লাগতো না। অফশোর ব্যাংকিংয়ের ক্যারেক্টারিস্টিক্সই এইটা যে আপনি যে কোনো 4টা ডিজিট দিয়ে 6টা ডিজিট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা কার অ্যাকাউন্ট কেউ জানবে না। তো এইভাবে মানুষ জেনারেলি তাদের অবৈধ টাকা এবং জেনারেলি যেই টাকাটা সে কাউকে জানাতে চায় না সেইটা সে সুইস ব্যাংকে রাখত। পৃথিবীতে বেশ কিছু দেশ আছে, যেমন ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি আইল্যান্ড, বাহামা, তাহিতি, ব্রিটিশ কলাম্বিয়া, এখন এইদিকেও সিঙ্গাপুরেও করা যায় কিছু কিছু জায়গায়। এইসব দেশে ওরা যারা চাষ করতে পারে না, মাছের উপর ডিপেন্ডেন্ট, তারা ওদের এই দেশগুলাকে অফশোর ব্যাংকিংয়ের হেভেন বানিয়ে ফেলেছে এখন। তাতে হয় কি, যারা টাকা রাখে তারা ওইখানে বড় ধরনের মিলিয়ন অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স ওখানে রাখে এবং ওরা ওইটাকে ইনভেস্টমেন্ট থেকে বড় ধরনের ইনকাম করে ওদের ইকোনমির একটা সোর্স অফ রেভিনিউ হয়ে গেছে এগুলা। তো অফশোর ব্যাংকিংয়ে ওই তারাই টাকা রাখে যারা নিজ দেশে টাকা রাখতে চায় না, যারা নিজ দেশের ট্যাক্স কিছুটা ফাঁকি দেওয়ার জন্য বিদেশে টাকা রাখা প্রেফার করে, যাদের অবৈধ টাকা তারাও রাখতে চায়, এবং এইখানে কিছু ব্যবসায়ী টাকা রাখে অবৈধ লেনদেনে খাটানোর জন্য। তাই অফশোর ব্যাংকিং শুধু সুইস ব্যাংকের নাম আসছে আসলে, কিন্তু এটা কিন্তু পৃথিবীর প্রচুর জায়গায় হচ্ছে এবং অনেক আইল্যান্ড এখন অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিস অফার করে। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসে। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। অথবা প্রভাত, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, মুদ্রা পাচারের বিষয়ে। এবার যে জিনিসটি জানতে চাইব, সেকেন্ড হোম বলে একটা শব্দের সাথে আমাদের বেশ পরিচিতি লাভ করেছি। এই শব্দের আড়ালে কিংবা এই তত্ত্বের মাঝখান দিয়ে কি মুদ্রা পাচারের ঘটনাটা খুব বেশি হচ্ছে কিনা? সেকেন্ড হোম জেনারেলি আমাদের দেশে যেটা পপুলার দেখা যায় আর কি, সেটা হচ্ছে মালয়েশিয়া এবং দুবাইতে। এই দুটা দেশেই আমাদের বিভিন্ন দেশের যারা ইনভেস্টার্স বা যারা ওই দেশে সেটেল করতে চায় তাদেরকে ইনভাইট করা হয় এবং ওখানে হোম কিনলে আপনাকে রেসিডেন্স পারমিট দেওয়া হয়, সিটিজেনশিপ না। তো যারা মনে করেন যে তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ, শিক্ষা বা নিজের, অনেক সময় দেশে বিভিন্ন রকম সমস্যা অনেকে রাজনৈতিকভাবে ব্যবসায়িকভাবে পড়তে পারে বা পড়ে, এইসব চিন্তা ভাবনা করে অনেকে একটা সেকেন্ড হোম করে রেখে দেন যে প্রয়োজনে যাতে আমি চলে যেতে পারি, বা মনে করলে অনেকে তাদের ছেলে মেয়েকে ওখানে লেখাপড়াও করেন। সিঙ্গাপুরে বাংলাদেশের কিন্তু প্রচুর পরিবার আছে এবং তারা লেখাপড়া করে, মালয়েশিয়াতেও তাই। আর দুবাইতে লেখাপড়ার উদ্দেশ্যে বেশি যায় না, ওখানে মেইনলি হচ্ছে একটা সেকেন্ড হোম রেখে দেওয়া যে বিপদ আপদে চলে যাব বা এরকম। এই জিনিসগুলো ওদের দেশের পার্সপেক্টিভে কিন্তু লিগ্যাল। হুন্ডি কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশে লিগ্যাল, বাংলাদেশও আশেপাশের কয়েকটি দেশে লিগ্যাল। তাই হুন্ডি করে যখন আপনি টাকা পাঠান, রিসেন্টলি মানি লন্ডারিং একটা একটু কঠিন হয়ে যাওয়াতে এখন আর ওইভাবে করা যাচ্ছে না, আদারওয়াইজ কিন্তু এইভাবে আগে টাকা পাঠানো যেত এবং ওরা ওই দেশে ওটা লিগালি অ্যাকসেপ্ট করত। তো যাই হোক, বিভিন্নভাবে দেশ থেকে আমাদের বেশ কিছু মানুষ এই সেকেন্ড হোমের সুবিধা নিয়েছেন এবং আমাদের বাংলাদেশ ব্যাংক এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তারা বিভিন্নভাবে এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন, কিন্তু আমার জানা মতে যে ওরা এই তথ্যগুলো দেয় না বা দিতে চায় না, কারণ তারা মনে করে তাতে তাদের ক্লায়েন্ট বেজ নষ্ট হয়ে যাবে। তো সেইভাবে যেহেতু আমাদের সেকেন্ড হোম আমাদের বাংলাদেশি ন্যাশনালরা অনেক করেছে, তাই বৈধভাবে তো টাকা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তাই তাদেরকে অবৈধ পন্থায় নিয়ে যেতে হয়েছে। বিভিন্ন পন্থা অবলম্বন করা হয় মুদ্রা পাচারের ক্ষেত্রে। আমরা দেখতে পেয়েছি যে বলা হচ্ছে যে বিদেশি বিনিয়োগের জন্য এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, বিভিন্ন দেশকেও মাঝে মাঝে অনুরোধ জানা হচ্ছে যাতে বাংলাদেশের ব্যবসায়ীদের সে দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেশের বিনিয়োগের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিনা এবং সেই সাথে মুদ্রা পাচারের বিষয়টিকে আরো জোরালো হচ্ছে কিনা? না, আসলে আমি জিনিসটা একটু পজিটিভলি দেখতে চাই। আমি মনে করি আমাদের এখন যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, যা ট্রেন্ড আমাদের গ্রোথের, এক্সপোর্ট রেমিটেন্সের যা গ্রোথ, ইকোনমির অবস্থা ভালো, আমাদের কান্ট্রি রেটিং এখন ভালো, আমাদের যে কোনো সময়ের থেকে এখন অর্থনৈতিক ইকোনমিক স্ট্যাবিলিটি অনেক ভালো। আমাদের দেশে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট ইনভাইট করছি, বলি যে ইনভেস্টমেন্ট করতে আসেন, কিন্তু আমি যখনই বিভিন্ন চেম্বার, বিভিন্ন সেক্টরের সাথে কথা বলি,
তখন দেখি আমাদের দেশের শিল্প বা যারা বিনিয়োগ এখন করেছেন বা ব্যবসায় আছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চায় না বাইরের কেউ আসুক, গার্মেন্ট সেক্টর চায় না বাইরের কেউ আসুক, টেক্সটাইল শিল্প চায় না বাইরের কেউ আসুক, টেলিকমিউনিকেশন সেক্টর চায় না বাইরের কেউ আসুক, হোলসিম বা আমাদের বাংলাদেশে যত সিমেন্ট কোম্পানি বড় বড় আসছে তারা চায় না আর কেউ আসুক। আমাদের দেশে এখন বিজনেস কমিউনিটি তারা তাদের সেক্টরে আর বাইরের ইনভেস্টমেন্টকে অফিসিয়ালি ইনভাইটও করছে না, এনকারেজও করছে না। তাহলে আসবে কোন সেক্টরে? কোনো সেক্টরই তো এখন চায় না তার সেক্টরে কেউ বিনিয়োগ করতে আসুক। ইভেন কিছু বিদেশি কোম্পানি গার্মেন্টস সেক্টরে বাইরে, ইপিজেডের বাইরে বিনিয়োগ করেছিল, এটা নিয়েও বিজিএমইএ খুব একটা খুশি না। তো সুতরাং আমাদের এখানে অনলি একটা জায়গায় বিনিয়োগের সুযোগ আছে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তাই এখন ওই পাওয়ার প্ল্যান্ট আর যেসব আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ বা ফ্লাইওভার বা এইগুলা ব্রিজ ট্রিজ হচ্ছে, এই জায়গা ছাড়া কিন্তু আমি বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসার আর কোনো বড় জায়গা দেখছি না। অন দ্য আদার হ্যান্ড, আমাদের দেশের যারা বড় বড় ব্যবসায়ী বা বড় বড় গ্রুপ হয়ে গেছে, তাদের কিন্তু এখন অর্থনৈতিক সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। মেঘনা গ্রুপ কিন্তু সাইকেল ইন্ডাস্ট্রি করেছে শ্রীলঙ্কায়, প্রাণের ইন্ডাস্ট্রি আছে ইন্ডিয়াতে, ফুড রিলেটেড অ্যালাইড প্রোডাক্টস, এবং সবাই ভালো করছে। তো সেই ক্ষেত্রে তো আমাদের যদি মনে হয় যে দেশে স্যাচুরেশন চলে আসছে মার্কেটে, বা বিদেশি কোম্পানিকে আমরা এই মুহূর্তে ইনভাইট করি না যেসব সেক্টরে, তারা যদি বাইরে গিয়ে ইনভেস্ট করে আমাদের দেশে ফরেন কারেন্সিতে প্রফিট নিয়ে আসতে পারে, তাহলে অসুবিধা কোথায়? আমরা তো এখন আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি 3-4টা কোম্পানির নাম জানি যারা আমেরিকা এফডিআই লাইসেন্স পেয়ে গেছে। দ্যাট ইজ এ $280 বিলিয়ন ইন্ডাস্ট্রি মার্কেট। এই মার্কেটে যদি বাংলাদেশের ওষুধ শিল্প একবার ঠিকভাবে লাইসেন্স নিয়ে ঢুকতে পারে, লাইসেন্স পেয়ে গেছে কিন্তু অলরেডি অনেকেই, তাহলে আমরা কিন্তু মানে গার্মেন্ট শিল্প থেকে যে 30-32 বিলিয়ন পাই, ওষুধ শিল্প থেকে তার থেকে বেশি আসার সুযোগ আছে। তাই তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করি। তবে এটা একদম ওপেন করে দেওয়া না, বাংলাদেশ ব্যাংক এখন যেভাবে কেস টু কেস দেখে দেখে অনুমতি দিচ্ছে, সেইভাবে দেওয়াই ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সে বিষয়ে কথা বলবো আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসছে। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরও একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। মুদ্রাবাজার বিষয়ে আমাদের সাথে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক রুবেদুল শিবলি। সুইস ব্যাংকে বেশ বড় ধরনের টাকা চলে যাওয়ার এক ধরনের গুজব, এবং আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে বেশ বড় ধরনের আলোচনা হচ্ছে। টাকার অঙ্কেও কিন্তু বেশ বড়, 5,500 কোটি টাকার মতন। আসলে সেটা কি আসলে আমাদের দেশ থেকে চলে যাওয়া, কিংবা আসল ঘটনাটা কি? 5,500 কোটি টাকা দেখতে বা শুনতে আমাদের টাকায় অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আপনি এটাকে ডলারে কনভার্ট করেন। ডলারে কনভার্ট করলে এটা বহুত $700-800 মিলিয়ন হবে। গত বছরে এর পরিমাণ ছিল 4,700 কোটি টাকা। ধরেন এখন 700 মিলিয়ন থেকে 800 মিলিয়ন হয়েছে এক বছরে। এটা আমাদের কাগজে যেভাবে আসছে, আসলে বাংলাদেশ থেকে কখনো রেমিট করে কোনো টাকা কোথাও পাঠানো যায় না। এত বড় অঙ্ক, ছোট ছোট অঙ্ক বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে পাঠানো যায়। তার মানে অফিসিয়ালি এই দেশ থেকে কোনো টাকা যায় নেই। হ্যাঁ, এখন কেউ হুন্ডি করে পাঠাতে পারে। হুন্ডি করে এত বড় অঙ্কের টাকা এক জায়গায় এইভাবে এক বছরে এত যাওয়ার কথা না। হ্যাঁ, তবে কিছু যেতে পারে। তবে আমরা যেটা একদম খেয়াল করছি না সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি বিরাট একটি জনসংখ্যা, মানে কোটির উপরে বিদেশে আছে। এদের মধ্যে অনেকে ব্যবসা বাণিজ্যে এত ভালো করছে, যেমন ম্যানচেস্টারের মাছ ব্যবসার মেজর কন্ট্রোল বাংলাদেশি একজন ব্যক্তির হাতে, দুবাইয়ের আতর ব্যবসা বাংলাদেশিদের হাতে, এবং একজন ব্যক্তি আছেন যিনি বিরাট অঙ্কের ব্যবসা করেন ওখানে। নিউ ইয়র্কের ফার্মাসিউটিক্যাল ব্যবসা বাংলাদেশিরা বড় অঙ্কের টার্নওভার, এবং এই $500-700 মিলিয়ন সুইস ব্যাংকে জমা দেওয়া আমাদের এই ধরনের কয়েকজন বাংলাদেশির জন্য কোনো ব্যাপারই না। এই টাকাটা মেজর অংশ যারা এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি, তারা বিদেশে ইনকাম করছেন, বিদেশে ভালো ব্যবসা করছেন। ওই সব দেশের ট্যাক্স অনেক হাই। বেশিরভাগ লোকই সুইজারল্যান্ডে অফিস করে। ইভেন বাংলাদেশ থেকে যারা গার্মেন্টস ইম্পোর্ট করে তারা ইউকে, ফ্রান্সের বায়ার কিন্তু সুইজারল্যান্ডে অফিস রাখে, জাস্ট ট্যাক্সের সুবিধার কারণে। তো বাংলাদেশিরাও এখানে টাকা রাখতে পারে যারা ব্যবসায়ী, তারা ব্যবসার কারণে, পেমেন্টের কারণে, ট্যাক্সের কারণে। তো এই জিনিসটা এখানে যেইভাবে প্রচার হচ্ছে, এটা আসলে ওই জিনিস না। এটা আসলে আমাদের বাংলাদেশিদেরই টাকা। এরা অনেকে ডুয়েল সিটিজেন, তারা বিভিন্ন দেশে বড় আকারে ব্যবসা করছে,
এবং এই 500-700 মিলিয়ন ডলার তাদের যে টার্নওভার সে তুলনায় কিছুই না। সুতরাং এটা যেইভাবে বলা হচ্ছে আমি ওইভাবে এটা দেখি না। এটা খুবই ছোট একটা ব্যাপার। উনাদের ইনকাম যদি কখনো আপনি হিসাবে আনেন, 10 জনের ইনকাম যদি এক জায়গায় করেন 10 বিলিয়ন ডলার ক্রস করবে। সেখানে 800 মিলিয়ন তো। এটাই তো বললাম যে এটা কিচ্ছু না। আপনার কাছে সবার শেষে যে জিনিসটি জানতে চাইবো, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে যদি তাকায় তাহলে কিন্তু অর্থ পাচার কিংবা মুদ্রা পাচারের ঘটনাটা যদি বন্ধের উপায় বা সমাধানের উপায়গুলো যদি থাকে, শক্ত কোন ভিতের উপর আসলে কথা বললে বা কাজ করলে আমরা এই জিনিসটাকে কমাতে পারবো? আমাদের আসলে এখন এই মুহূর্তে যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার, আমাদের IMF এর কিন্তু একটা চাপ সবসময় থাকে কারেন্সিকে ফুললি কনভার্টেবল করা। আমাদের টাকা কিন্তু কনভার্টেবল ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু আমরা এখনো ফুললি কনভার্টেবল বলতে পারি না, কারণ আমাদের লিমিট করা আছে। আমি মনে করি যে যেহেতু ইন্ডিয়ান রুপিস, পাকিস্তানি রুপিস, আমাদের আশেপাশের দেশের কারেন্সি কনভার্টেবল হয়ে গেছে, আমাদের টাকাকে ফুললি কনভার্টেবল কারেন্সি এখন করে ফেলা উচিত। টাকা কনভার্টেবল হয়ে গেলেই কিন্তু আমাদের অনেক ঝামেলা কমে যাবে। আমাদের এক্সচেঞ্জ লস, বিভিন্ন ফরেন এক্সচেঞ্জে কনভার্সন, এগুলা কমে যাবে। হ্যাঁ, এটা খুব সাহসী পদক্ষেপ। এটা করার পরে আমাদের অনেক প্রথম দিকে একটু সমস্যা ফেস করতে হবে, কিন্তু পরবর্তীতে আমাদের টাকার উপর, আমাদের কারেন্সির উপর বিদেশি ইনভেস্টর এবং বিদেশি গভর্নমেন্টের কনফিডেন্স লেভেল এত বেড়ে যাবে যে সেটার ইকোনমিতে চতুর্মুখী এর ইম্প্যাক্ট আসবে। তা আমি তাই মনে করি যে এই মুহূর্তে কনভার্টেবল কারেন্সি টাকাকে করে ফেললে দেশ বিদেশ থেকে আমাদের শ্রমিক ভাইরা যারা বিদেশি কারেন্সি দেশে পাঠায় বা এইসব নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে, তাদেরও এইসব হিসাব নিকাশ করা অনেক সহজ হয়ে যাবে। ইভেন আমরা এলসি খুলতে পারবো টাকাতে, তখন আর ফরেন কারেন্সির দরকার হবে না। তাহলে আন্ডার ইনভয়েসিং এর অনেক অসুবিধাগুলো আমরা এখানে দূর করতে পারবো। আর এছাড়া আমাদের ইম্পোর্টের নীতিতে ছোটখাটো কিছু পরিবর্তন করতে হবে। আর ভ্যাটটা যদি টোটালি 2 বছর পর অ্যাপ্লাইড হয়, তখন আপনি আন্ডার ইনভয়েসিং করে এনে আর লাভ হবে না, কারণ আপনি যেই প্রাইসে এনে বিক্রি করবেন ভ্যাট ট্যাট দিয়ে আপনার ভ্যালু এডিশন হিসাব করতে গেলেও একই পড়ে যাবে। সুতরাং তখনও কিছু আমাদের ইম্পোর্ট করার সময় আন্ডার ইনভয়েসিং এর চাপটা কমে যাবে। তবে যেই টাকাগুলো মানুষের কালো টাকা বা অন্যভাবে বিদেশে পাচার করতে চায়, সেটা রোধ করাটা আইনি প্রক্রিয়া ছাড়া বা ল এনফোর্সিং এজেন্সি ছাড়া খুব সহজ হবে না। সেক্ষেত্রে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থায় এখন যে পরিস্থিতি আছে, আমরা কি মনে করি যে সামনের দিনগুলোতে মুদ্রা পাচার ব্যবস্থা বা মুদ্রা পাচার যেটি হচ্ছে সেটা আরো কমিয়ে আনা সম্ভব? অবশ্যই কমিয়ে আনা সম্ভব। এবং আপনি তো দেখতেই পান যে এয়ারপোর্টে মাঝে মাঝে যেভাবে আমাদের মানে হুন্ডির ব্যবসায়ীদের মাস শেষে বা অ্যাকাউন্ট রিকনসিলিয়েশনের টাকাগুলা যেভাবে ধরা পড়ে, আসলে যেই রেটে ধরা পড়ে তার থেকে অনেক বেশি টাকা এখান থেকে লেনদেন হয়। আমাদের আসলে এই বন্দর টন্দরগুলোতে আরও সজাগ থাকতে হবে। এবং এই ব্যবসা যারা করে, এটা কিন্তু আমাদের সবাই জানে কাদের থ্রুতে টাকা এদিক সেদিক পাঠানো যায়। এক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হলেই জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। অধ্যাপক রুবায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। মুদ্রা পাচার বিষয়ে যে কথাগুলো আপনি বলেছেন, আমরা আশা করছি সেই কথাগুলো শুনে বাংলাদেশ আরও সামনের দিনে অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24-এর সাথে থাকুন।